আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মমির। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সরকার উৎখাতের চেষ্টা করলেও ষড়যন্ত্রকারীরা জনগণের সাড়া পাচ্ছে না। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে মানবাধিকারের ছবক না দেওয়ার আহ্বান। টানা তীব্র তাপদাহ শেষে কমতে শুরু করেছে তাপমাত্রা। চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে বৃষ্টিতে জনমনে স্বস্তি। সন্ধ্যায় হতে পারে ঢাকায়। এবং গ্রামীণ টেলিকমের শ্রমিকদের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 আসামির জামিন মঞ্জুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে 7 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ড সফর গিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতি ডানহাত এবং অতি বামহাত মিলে সরকার উৎখাতের চেষ্টা করলেও ষড়যন্ত্রকারীরা জনগণের কোনো সাড়া পাচ্ছে না। এ সময় ফিলিস্তিনিকে গণহত্যাকে আবারও অমানবিক বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রকে আর মানবাধিকারের ছবক না দেওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। আপনারা প্রশ্ন করার সময় গত 24 থেকে 29 এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দেশটি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সহযোগিতার নতুন দুয়ার খুলেছে। পরে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, অতি ডান ও অতি বাম এক হয়ে সরকারের উৎখাত চাইলেও জনগণের সাড়া পাচ্ছে না ষড়যন্ত্রকারীরা। ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন। কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়, সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। হ্যাঁ, আন্দোলন করে যাচ্ছে, কেউ ফিজিটিভ হয়ে বিদেশে বসে। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই ডিজিটাল বাংলাদেশের বদৌলতে প্রতিদিন অনলাইনে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে, নির্দেশ দিয়েই যাচ্ছে। তো সেখানে তো প্রশ্ন আছে। এখন যারা আন্দোলন করে করুক, সেটা তো আমরা তো বাধা দিচ্ছি না। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেই ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার দল কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারী সামরিক শাসকের পকেট থেকে সৃষ্টি হয়নি। অনেকেই নানা ধরনের কথা বলে। আজকে কেউ উন্নয়নটা চোখে দেখে, কেউ দেখে না, নাও দেখতে পারে, কারণ তাদের হয়তো উন্নয়নের ফর্মুলা ভিন্ন। আর আমার উন্নয়নটা হচ্ছে আমার গ্রামের মানুষ, গরিব মানুষ, তারা দুবেলা পেট ভরে খাবে, তাদের একটু বাসস্থান হবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, তাদের জীবনমান উন্নত হবে। আর আপনারা সাংবাদিক, আপনারাই বলেন, বেশি দিন না, 15 বছর আগে দেশের অবস্থাটা কী ছিল? এখন কি কোনো পরিবর্তনই হয়নি? তেমন এখন কেউ যদি না দেখে, সেটা তো আমাদের কিছু করার নেই। আর আন্তর্জাতিক ব্যাপারে আমাদের তো কিছু লোক আছে সারাক্ষণ বাংলাদেশের বিরুদ্ধে, মানে সকলে কান ভারী করা। তারা এখন অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, তাদের মতামত সারাক্ষণ যখন উল্টাপাল্টা বলতেই থাকে, মানুষ প্রভাবিত হয়, এটা স্বাভাবিক। আমার দেশের মানুষই তো অনেকে প্রভাবিত হয়ে যায়, তো বিদেশে তো হবেই। কিন্তু আমার সাধারণ মানুষগুলি কিন্তু হয় না। তারা ঠিক আছে, তাদের একটা আত্মবিশ্বাস আছে। কাজে নির্বাচন আমরা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেই নির্বাচন করেছি। সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কে 2 বাংলাদেশি নাগরিক হত্যা প্রসঙ্গে দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেন সরকার প্রধান। এই দুমুখ নীতি কিসের জন্য? এক জায়গায় মানুষ খুন করলে তারপর আবার তাদেরকে আবার টাকাও দেওয়া হয়, অস্ত্রও দেওয়া হয়, মানুষ হত্যা। আবার অপর জায়গায় দেখা গেলো যে মানবাধিকার নিয়ে। তো এই যে মানবাধিকার সংস্থাগুলি, আমাদের দেশেও তো কত মানবাধিকারের বিরাট বিরাট প্রবক্তারা আছে, তারা চুপ কেন? সেটা আমারও প্রশ্ন। আমি তাদের কাছে জিজ্ঞেস করি যে তারা চুপ কেন, এখন কথা বলে না কেন, বা তার ব্যবস্থা নেয় না কেন? বা এতগুলি সংস্থা, সেই সাংবাদিক থেকে শুরু করে সবার জন্য তো বিরাট বিরাট আন্তর্জাতিক সংস্থা, কিছু হলে বাংলাদেশে কিছু হলেই তো তারা খুব সোচ্চার, এখন কেন চুপ? তবে সাধারণ মানুষ চুপ থাকে না। বিশ্বের সব ধরনের আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং যুদ্ধকে না বলতে থাইল্যান্ড সফরে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে ফিলিস্তিনে গণহত্যা, মিয়ানমারে চলমান সংঘাত ও রোহিঙ্গা সমস্যা নিরসনে এশিয়া প্রশান্ত অঞ্চলসহ বিশ্ব সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
টানা তীব্র তাপদাহ শেষে কমতে শুরু করেছে তাপমাত্রা। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের 5 বিভাগের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এরই মধ্যে চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে বৃষ্টির খবর পাওয়া গেছে। সন্ধ্যায় হতে পারে ঢাকায়। তবে খুলনা ও রাজশাহীতে তাপপ্রবাহ কমতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও ভ্যাপসা গরমে অস্বস্তিতে নগরবাসী। ইমদাদুল হকের ক্যামেরায় আদ্দিন সজীবের রিপোর্ট। গলা ভিজেও যেন তৃষ্ণা মিটছে না কারো। তীব্র তাপ থেকে মুক্তি পেতে পাখপাখালি ভিড় জমিয়েছে গাছগাছালি আর খালবিলে। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির খবর স্বস্তির হলেও নগর জীবনে হাসি নেই এখনো। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। বেশি কষ্ট নিম্ন আয়ের মানুষের। গরমে রাতে ঘুম হয় না, দিনে কাজে মন বসে না। টানা গরমে বেড়েছে অসুস্থতাও। কালকে নামতে হয়ে জানা বেশি একবারে প্রচুর গরম। তো রাতের বেলা বাসায় থাকেন না কোথায় থাকেন? রাস্তায়। রাস্তায়? বাসায় গরম, টিনের রুম না, টিনের তাপ বেশি না। প্রচন্ড গরমে যখন এসি ছাড়া ঘুমাতে পারে না মানুষ, তখন রাতের বেলা বহু মানুষ ঘুমাচ্ছেন পথে কিংবা রাস্তার উপরে, কেননা তাদের সেই সাধ্যটা নেই। এই বাস্তবতায় এই কষ্টটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে তারা দিনের বেলায় কাজ করতে পারছে না, প্রভাব পড়ছে জীবন জীবিকায়। দক্ষিণ এশিয়ায় এল নিনোর প্রভাবে এপ্রিল জুড়ে তীব্র তাপপ্রবাহ এবার ভাবিয়েছে সবাইকে। তবে বঙ্গোপসাগর আর আরব মহাসাগরে নতুন করে জলীয় বাষ্প বাড়তে থাকায় বৃষ্টির সম্ভাবনাও বেড়েছে সারা দেশে। তবুও শহরাঞ্চলে গরমে বিপাকে মানুষ। প্রচুর তাপ দিন দিন বেড়ে চলছে। একটু গাছের নিচে দাঁড়াবো, এরকম বড় গাছ নাই। সবাই তো দোয়া করতেছে তাপ কমানোর জন্য। 1-2 বৃষ্টি দেবে, রাস্তার মাটি খেয়ে ফেলবে, তারপরে এই গরমটা আরো বাইরিব। আবহাওয়া অফিস বলছে আগামী 24 ঘন্টায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমে তা 36 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। এরই মধ্যে চট্টগ্রামের কুতুবদিয়ায় 28 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃষ্টি হচ্ছে সিলেট, বরিশালেও। উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত শুরু হবে এবং আস্তে আস্তে যে এরিয়াগুলো, যে অঞ্চলগুলো আছে, অঞ্চলগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। তবে 12 মের পর আবারও বাড়তে পারে তাপপ্রবাহ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। চলমান দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 5টায় শুরু হবে অধিবেশন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত 15 এপ্রিল এই অধিবেশন ডাকেন। জুনে বর্তমান সরকার ও দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের আগে এই দ্বিতীয় অধিবেশন তেমন দীর্ঘ হবে না। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। বর্তমান সংসদের কার্য উপদেষ্টা কমিটির এটিই হবে প্রথম বৈঠক। বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্য সূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে। অধিবেশনের শুরুতে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিমণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর শোক প্রস্তাব উত্থাপিত হবে। ঝিনাইদহ 1 আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করায় রেওয়াজ অনুযায়ী তার ওপর আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা হবে। এটি গৃহীত হওয়ার পর অধিবেশন মুলতবি করবেন স্পিকার। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত আসামিদের জামিন মঞ্জুর করেন। এদিন মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এর আগে সকালে ডক্টর ইউনুস পূর্ব শর্তে জামিন আবেদন করেন। এরপর এই মামলায় হাজিরা দিতে বেলা 11টা 20 তিনি আদালতে পৌঁছান। 2023 সালের 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 13 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। তার পক্ষের যিনি আইনজীবী আছেন তিনি বলছেন তার কাছে কাগজপত্র নেই, তিনি প্রস্তুত নন। আমরা বলেছি যে আপনারা এই প্রফেসর সাহেবের মামলায় এসছেন, নিশ্চয়ই আপনারা প্রস্তুত হয়ে এসছেন এবং আপনাদের প্রস্তুতি থাকা উচিত ছিল। তো ওনারা ডকুমেন্টসের অজুহাতে তারা
মাননীয় আদালতের কাছে সময়ের আবেদন করেছেন। তথ্য সব আপনাদের কাছে আছে, আপনারা বিচার করে বলেন। আমাকে দেখলে কি মনে হয় আমি জোট চুরি করার জন্য এই ব্যবসায় নেমেছি? কারণ সুস্থ মস্তিষ্কের মানুষ তো এরকম অভিযোগ আনতে পারে না, কাজে আমি কিভাবে জবাব দেব? জোর করে ব্যাংক একীভূত করার বিপক্ষে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। তার মতে অর্থনীতি চাঙ্গা করার স্বার্থে ব্যাংক আমানত সংগ্রহের সব বাধা তুলে দিতে হবে। কার্যকর বাংলাদেশ ব্যাংক আর দক্ষ অর্থ মন্ত্রণালয় থাকলে দেশের অর্থনীতি সহজেই ঘুরে দাঁড়ানো সম্ভব বলে তার দাবি। শারফুল আলমের রিপোর্ট। সুশাসনের অভাব, লুটপাট আর নজরদারির অভাবে ঝুঁকিতে দেশের ব্যাংকিং খাত। এরই মধ্যে 10টি ব্যাংক একীভূত করা হয়েছে। সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক যখন বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ে এমন একীভূত করার সমাধান খুঁজছে, তখন সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন এ নিয়ে প্রশ্ন তুলেছেন। নিজেদের মধ্যে আলাপ আলোচনায় মার্জার হইতে পারে, এক ব্যাংক আর একটা ব্যাংকে হস্টাইলভাবে টেক ওভার করতে পারে, এগুলো আছে। কিন্তু বড় কথা হলো যে যদি দুইটা ব্যাংকে একীভূত করার প্রয়োজন পড়ে, ওই দুইটা ব্যাংকে কিন্তু সম্মতি থাকাটা বাঞ্ছনীয়। জোর করে বোধহয় করা ঠিক হবে না আমার মনে হয়। ইকোনমিক রিপোর্টারদের সংগঠন ইআরএফ আয়োজিত আলোচনা সভায় সাবেক এই গভর্নর বলেন, ব্যাংক খাতে চলমান তারল্য সংকট কাটাতে কিছু সময়ের জন্য আমানত সংগ্রহ সহজ করা উচিত। ঋণ খেলাপিদের সুবিধা দিতে নতুন টাকা ছাপানোর সমালোচনা করেন তিনি। অর্থ পাচারের বিষয়ে দাতা সংস্থা আইএমএফ ও সরকারের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেন ডক্টর ফরাসউদ্দিন। ব্যাংকের সংখ্যা অনেক বেশি, এত ব্যাংক ধারণ করার ক্ষমতা বাংলাদেশের নাই। হয়তো আমানতের বীমা এখন 1 লক্ষ, এটাকে 1 কোটি টাকা করা দরকার। 3 থেকে 6 মাসের জন্য এখন ব্যাংকের আমানত রাখাতে সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেওয়া দরকার। অর্থনীতির সুশাসন ফেরাতে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের চর্চা আবারও চালু করার পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের দক্ষতা বাড়ানোর তাগিদ দেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই গভর্নর। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনের মতো জনগণকে আওয়ামী লীগের অধীনে যে কোনো নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপজেলা নির্বাচন বর্জনে জনগণকে উদ্বুদ্ধ করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। রাজধানীর উত্তর বাড্ডায় শ্রমজীবী মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণের আগে রিজভী এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, সরকার শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে উদ্যোগ না নিয়ে লুটপাট ও দুর্নীতিতে ব্যস্ত। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপিকে নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করছে দাবি করে রিজভী বলেন, ক্ষমতাসীনদের পতন না ঘটানো পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। দেশে রাবার উৎপাদন বাড়াতে উচ্চ ফলনশীল ক্লোন চারা আমদানি করতে যাচ্ছে সরকার। এই প্রযুক্তির একটি গাছ থেকে বছরে পাওয়া যাবে 3000 কেজি রাবার, যেখানে সাধারণ গাছ থেকে মিলছে মাত্র 350 কেজি। আগামী 8 বছরের মধ্যে ভারত থেকে আনা আধুনিক এই রাবার গাছের বাগান উৎপাদনে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, আর জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। রাবার উৎপাদনের কাঁচামাল বা রাবার গাছের কষকে বলা হয় তরল সাদা সোনা। 1952 সালে মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকে বীজ আর চারা এনে চট্টগ্রাম এবং টাঙ্গাইলে পরীক্ষামূলকভাবে রাবার চাষ শুরু হয়। সময়ের পরিক্রমায় সরকারি এবং বেসরকারি উদ্যোগে দেশে বিস্তৃত হয় রাবার চাষ। বর্তমানে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভারতসহ বিভিন্ন দেশ উন্নত জাতের চারা দিয়ে রাবার বাগান গড়ে তুললেও আধুনিকায়ন করা হয়নি বাংলাদেশের বাগানগুলো। সেই 40 বছর পুরনো গাছের কলম করে বাগান গড়ছেন চাষিরা। ফলে কম উৎপাদনের কারণে ক্ষতিগ্রস্ত তারা। আর রাবারের চাহিদা মেটাতে আমদানি করে বৈদেশিক মুদ্রা হারাচ্ছে দেশ। উচ্চ ফলনশীল ক্লোন, বার্ড, বীজ এবং টেকনিক্যাল সাপোর্ট আমাদেরকে দেবে বলে আমাদেরকে ইন্ডিয়ান রাবার বোর্ড আশ্বস্ত করেছে। তারা যদি আমাদেরকে টেকনোলজি দেয়, আমরা ভালো প্রোডাক্ট বানাতে পারি, তারা ভালো প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারে। তাদের কিন্তু 50% শর্টেজ অফ দি রাবার। এই অবস্থায় উচ্চ ফলনশীল রাবার গাছের ক্লোন চারা ভারত থেকে আমদানি করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে সম্ভাব্যতা যাচাইয়ে দেশটির রাবার বোর্ডের 5 সদস্যের প্রতিনিধি দল পরিদর্শন করেছেন চট্টগ্রামে এশিয়ার বৃহত্তম ফটিকছড়ি দাঁতমারা রাবার বাগান সহ কয়েকটি এলাকা। High yielding variety clones, the capacity building, the method for increasing the quality, and how to maintain the existing plantations.
So these are all the things I feel that major point for further collaboration. তাদের ওখান থেকে পাওয়ার পরে আমাদের এটা উচ্চ ফলনশীল জাতের আমাদের ফলনটা অনেক বাড়বে, আমাদের দেশীয় রাবার চাষিরা অনেক বেশি বেনিফিটেড হবে। রিকোয়েস্ট করেছি তাদেরকে যেন দ্রুত দেন, যাতে এই মৌসুমে আমরা পেতে পারি, যাতে গ্রাফটিংটা আমরা করে ফেলতে পারি। ড্রাই সিজনে করলে এটা সম্ভব হবে না। দ্রুত রাবার চাষিদের হাতে আধুনিক প্রযুক্তির এই ক্লোন চারা পৌঁছে দেয়া সম্ভব হবে বলে আশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ওরে চলছে বোরো ধান কাটার উৎসব। আড়তগুলোতে প্রতিদিন নৌপথে আসছে শত শত মন ধান, কিন্তু ন্যায্য দাম পাচ্ছে না কৃষকরা। ভৈরব বন্দরে আড়তদাররা সিন্ডিকেট করে দাম বেঁধে দেয়, কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে তারা। খরচ না ওঠায় ভালো ফলনের পরেও লোকসানের মুখে কৃষকরা। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লার রিপোর্টার জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, নেত্রকোনা ও সিলেট জেলার বিভিন্ন এলাকা থেকে নদীপথে ভৈরবের আড়তগুলোতে প্রতিদিন আসছে ধান, কিন্তু ধানের দাম মিলছে না। ধান উৎপাদনে যা খরচ হয়েছে তার চেয়ে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এতে চরম বিপাকে পড়েছেন তারা। মুটো হইল 700 থেকে 750 টাকা, সিহন ধান হইল 800 থেকে 850 টাকা। যে দর ধান কিনতেছি আমরা ঘুরিয়া ঘুরিয়া, কৃষক তো মরে যাবে, কৃষক কিন্তু বাঁচবে না। কৃষক ন্যায্য মূল্য পাইতেছে না, কাঁচা ধান এই জন্য একটু কম দামে বিক্রি করতে হচ্ছে। 50 মণ ধান যে রেট মানে বর্তমান বাজারে, এই রেট মধ্যে আমার পুঁজি অর্ধেক হয়ে আয় না। দরে আর দামে বনে না, ধানের যে দর লাভ হইবে তাক দূরের কথা, আমরা পুঁজি পাইতাম না। ঐতিহ্যবাহী বন্দর ভৈরব বাজারে প্রায় অর্ধ শতাধিক ধানের আড়ত। প্রতি বছরই এই বন্দরে লাখ লাখ মন ধান আমদানি হয়। এবার সিন্ডিকেট করে দাম বেঁধে দেয়, বাজারে ধানের আমদানিও গেছে কমে। এবছর প্রতিদিন হাজার হাজার মন ধান আসতেছে, ঠিক আছে, কিন্তু আর একটু বেশি আসাও উচিত ছিল মনে হয়, আমার মনে হয় আর একটু বেশি আসা দরকার ছিল। দাম না পেয়ে প্রতি বছরই লোকসানের মুখে পড়তে হয় কৃষকদের। ন্যায্য দামে ধান কেনার বিষয়ে সরকারের কার্যকরী উদ্যোগের প্রত্যাশা তাদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। পিএসজিকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল বরুসিয়া ডর্টমুন্ড। বল দখল আর আক্রমণে এগিয়ে থেকেও স্ট্রাইকারদের ব্যর্থতায় জার্মান ক্লাবের মাঠ থেকে প্রথম লেগে হতাশা নিয়ে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপ্পেরা। রিপোর্ট করছেন SM আশরাফ। তবে কি অধরা শিরোপাটা আর ছুঁয়ে দেখা হচ্ছে না প্যারিস সেন্ট জার্মেইয়ের? সিগন্যাল ইদুনা পার্কে আধিপত্য ধরে রেখো গোল না পাওয়ায় ফরাসি দর্শকদের মনে এই শঙ্কা উকি দিতেই পারে। প্রথমার্ধেই অন্তত 3 গোলে এগিয়ে যাওয়ার সুযোগ পায় লুইস এনরিকের দল, কিন্তু ফুটবল তো গোলের খেলা, আর তা না হলে কপাল পুড়তেই হবে। সেটাই করলেন ওসমান দেমবেলে, কিলিয়ান এমবাপ্পেরা। উল্টো দিকে এক সুযোগে বাজিমাত জার্মান ক্লাবের। 36 মিনিটে স্লটারবেকের পাসকে নিখুঁতভাবে জালে পাঠিয়ে স্বাগতিক গ্যালারিতে গর্জন বয়ে দেন ফুলক্রুগ। বিরতির পর 51 মিনিটে সে গোল শোধ দেওয়ার সুযোগও পায় ফ্রেঞ্চ ক্লাবটি, কিন্তু অবিশ্বাস্যভাবে এমবাপ্পে আর আশরাফ হাকিমের গোলের পথে বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। এরপর রক্ষণে মনোযোগী ডর্টমুন্ডের প্রাচীর ভাঙতে পারেনি পিএসজি। এবার নিজেদের মাঠে আগামী মঙ্গলবার ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে নামবে ফরাসি ক্লাবটি। SM আশরাফ, ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সরকার উৎখাতের চেষ্টা করলেও ষড়যন্ত্রকারীরা জনগণের সাড়া পাচ্ছে না। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে মানবাধিকারের সবক না দেওয়ার আহ্বান। টানা তীব্র তাপদাহ শেষে কমতে শুরু করেছে তাপমাত্রা। চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে বৃষ্টিতে জনমনে স্বস্তি, সন্ধ্যায় হতে পারে ঢাকায়। এবং গ্রামীণ টেলিকমের শ্রমিকদের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 আসামির জামিন মঞ্জুর।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।